বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বীরোচিত বিদায়। সতীর্থদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা, আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনাটা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দফতরে জানাজা শেষে মরদেহবাহী গাড়ি যাত্রা করে কিশোরগঞ্জের পথে। অশ্রুসজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরাও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। 1994 সালে জন্ম নেয়া সোহেল মাত্র 3.5 বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেস্টম্যান। আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছে আমরা এটা আসলে বলার বাহুল্য। আমরা কাজ করতে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেই। মাত্র 25 বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় এই মুহূর্তে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। অগ্নিকাণ্ড সহ যে কোনো ধরনের দুর্ঘটনা, দুর্যোগ, দুর্বিপাকে সকলেই যখন থাকেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে, তখন এক শ্রেণীর মানুষ ছুটে চলেন সেই ভয়ানক ঘটনার মুখোমুখি হতে। সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা, আন্তরিকতা আর পেশাদারিত্ব নিয়ে নিজেদেরকে নিবেদিত করেন মানুষের জীবন রক্ষা আর সম্পদ রক্ষার জন্য।
বলছি ফায়ার সার্ভিস কর্মীদের কথা। সম্প্রতি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এমনই একজন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা 12 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে অবশেষে তাকে হার মানতে হয়েছে জীবনের কাছে। ঠিক এরকমভাবে অনেক সোহেল রানাকেই হয়তো মারা যেতে হয়েছে কিংবা আহত হতে হয়েছে আত্মমানবতার সেবায় নিজেদেরকে ঢেলে দেওয়ার জন্য। সেই সোহেল রানার আত্মার শান্তি কামনা এবং ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক ভিয়া রবিন। আমার সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন দুজন। আমার এ পাশে রয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান শিকদার এবং অন্য পাশে রয়েছেন ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক সালাহউদ্দিন। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আলোচনায়। ফায়ার সার্ভিসের যে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আপনাদেরকে সর্বোচ্চ জীবনের সব কিছু দিয়ে আসলে মানুষের জীবন রক্ষার ব্রত নিয়ে আপনারা কাজ করেন, সেখানে আসলে আপনাদেরকে অনেক ত্যাগ করতে হয়। সেই ত্যাগের বিষয়টাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আপনাদের পাশাপাশি যে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জগুলো উত্তরানোর জন্য কি কি বিষয়ের উপর নজর দেওয়া উচিত সেই বিষয়গুলো আসলে আজকে আমরা আমাদের এই আলোচনায় জানার চেষ্টা করব। তো আমি প্রথমেই যাচ্ছি যে শাহজাহান শিকদারের কাছে, যে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো যে অনেক চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে আপনারা যে কাজ করতে যান, তখন আসলে যখন মানুষের জীবন রক্ষা করতে পারেন তখন আসলে আপনার তো অনেক ত্যাগ হয়, সেইগুলোর আসলে আপনাদেরকে কতটা তৃপ্তি দেয় আর কি, বা সেই ত্যাগগুলো কি তখন কি খুব বেশি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমেই শহীদ অগ্নিসেনা সোহেল রানা সহ অগ্নি দুর্ঘটনায় নিহত সকল মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হ্যাঁ, ত্যাগের জায়গাটার ব্রত নিয়ে আসলে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের চাকরিতে যুক্ত হয়েছি। আমাদের চাকরি জীবনের শুরুতেই কঠোর পরিশ্রম করে, অনুশীলন করে, দীর্ঘ ট্রেনিং গ্রহণ করে এই ত্যাগের মানসিকতায় আমাদেরকে উদ্বুদ্ধ হতে হয়। তো একজন মিডিয়া কর্মী হিসেবে আপনি যেমন সঠিক তথ্য আর তথ্য সমৃদ্ধ নিউজ করলে আপনার মন তৃপ্ত হয়, ঠিক তেমনি কোনো দুর্ঘটনাস্থল থেকে একজন ভিকটিমকে যদি আমরা নিরাপদে জীবিত উদ্ধার করতে পারি তাহলে সেই জায়গাটায় আমাদের বড় একটা তৃপ্তি বোধ করি আমরা। সেটার জন্য যদি আমাদের জীবন উৎসর্গ করতে হয়, আহত হতে হয়, নিহত হতে হয়, তার জন্য আমরা কুণ্ঠিত না। আমরা দিবারাত্রি 24 ঘন্টা মমতার হাত নিয়ে, মানবতার হাত নিয়ে, বন্ধুর হাত নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। আমরা একটু যাবো যে সালেউদ্দিন আহমেদের কাছে, যে আসলে আপনাদের আসলে এরকম কত যে সোহেল রানা নজির আছে, অর্থাৎ আপনারা কাজকর্ম করতে গেলে আপনাদের যে হতাহতের কোনো পরিসংখ্যান কি আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমিও সেই একই কথা বলতে চাই। আজকে আমাদের প্রিয় সহকর্মী সোহেল রানা, তার আত্মার মাগফিরাত কামনা করে আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে আমাদের আসলে গত 10 বছরে যে পরিসংখ্যান, আমাদের 6 শতাধিক মানুষ এরকম অগ্নি নির্বাপন বা উদ্ধার কার্য করতে গিয়ে আহত হয়েছে। আর নিহতের কথা যদি বলেন, আমরা গতি, সেবা, ত্যাগের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে ফায়ার সার্ভিসে আমরা কাজ করে থাকি। আমাদের মতো এই ত্যাগ শিকারের যেই মানসিকতা, এটা অন্য কোনো বিভাগে আছে কিনা আমি সেটা জানি না। তবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে ত্যাগ, সেই ত্যাগ স্বীকার করতে গিয়ে গত 25 বছরে আমাদের 21 জন অগ্নিসেনা নিহত হয়েছেন। এর মধ্যে শুধু অগ্নিকাণ্ডেই আমাদের নিহত হয়েছেন 15 জনের মতো, আর বাকি অন্যান্য রেস্কিউ কাজ করতে গিয়ে এরকম নিহত হয়েছেন। আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি আপনার ভবনে বা আপনার প্রতিষ্ঠানে যখন আগুন লাগে, তখন আপনি আপনার জীবনের মায়ায়, আপনার জান, আপনার মালামালের মায়া ত্যাগ করে আপনার জীবনের মায়া আপনি ভবন থেকে বেরিয়ে আসেন। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে যারা আপনার যে হতাহত হন, মানে নিহতদের পরিবার কিংবা যে আহতদের পুনর্বাসন কিংবা যে তাদের প্রতি কতটুকু আপনাদের প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়? ধন্যবাদ আপনাকে। আমার আগের কথাটুকু একটু শেষ করে নেই যে আপনার জানমালের মায়া ত্যাগ করে আপনি বেরিয়ে আসেন, বাট আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আপনার মালামাল রক্ষার জন্য আপনার ওই ভবনের ভিতরে প্রবেশ করি। আর এটা করতে গিয়েই আমাদের এরকম নিহত হয়। আর যেটা আপনি এখন বললেন সেটা হলো যে যারা মারা যায় তাদের ফ্যামিলির জন্য আমরা, আমাদের সদস্য সরকার, আমাদের ডিপার্টমেন্ট, তাদের ফ্যামিলির যদি উপযুক্ত এরকম কোনো লোক থাকে তাকে আমরা চাকরি দিয়ে তাকে ওই ফ্যামিলিটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করি। এখন আমরা আসলে যে আমরা আবারও ফিরবো আলোচনায় এবং তখন আসলে জানার চেষ্টা করব যে ফায়ার সার্ভিস কর্মীদের তাদের কাজের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় এবং সেই চ্যালেঞ্জগুলোর সমাধানের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন। ফিরছে একটি স্টুডিওতে, আবারও ফিরবো আলোচনায়। জনপদের সময় আরো থাকছে।
এবার গুড়িয়ে দেয়া হলো তুরাগ পাড় দখল করে গড়ে তোলা বিনোদন কেন্দ্র সহ ২০ স্থাপনা। নদী ভরাটের অভিযোগে আটক এক। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হচ্ছে না। দুই দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসটালি সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড। ২০ মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই ৫ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে, মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতা আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত ২৭শে মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটককৃতদের মধ্যে ৪ জনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। এর আগে নূর হোসেন, কেফায়েত, আলাউদ্দিন, শাহিদুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। হত্যা চেষ্টার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় গত রাতে মামলা হয়। আজ জিজ্ঞাসাবাদের জন্য শম্পাকে আটক করে পুলিশ। গতকালের আরেক মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছিল। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। অন্যদিকে হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন কর্মজীবী নারীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের নানা চ্যালেঞ্জ নিয়ে আবারও আলোচনায় ফিরছি আমরা। এই মুহূর্তে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, আপনাদের সবাইকে আবারও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি ফারুক ভুঁইয়া রবিন। আমরা এই মুহূর্তে একটু যে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের ক্ষেত্রে কিংবা ঝুঁকি মোকাবেলায় আসলে নানা ধরনের যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেই বিষয়গুলো আসলে আমরা আপনাদের কাছে জানার চেষ্টা করব, যে শাহজাহান শিকদারের কাছে, যে আপনারা যখন কাজ করতে যান তখন কোন কোন চ্যালেঞ্জের মুখে বেশি পড়েন, আর আপনাদের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রতিবন্ধক হিসাবে কাজ করে? হ্যাঁ, আমাদের নানা ধরনের যে কোনো অপারেশনাল উদ্ধার কাজ হোক, অগ্নি নির্বাপন কাজ হোক, সব ধরনের অপারেশনাল কাজে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের কাজ করতে হয়। ধরেন আমি যদি শুরু থেকে শুরু করি, একটা দুর্ঘটনার তথ্য পাওয়ার ভিত্তিতে আমরা কাজ করি। এই তথ্যটাই আমাদের কাছে অনেক দেরিতে দেওয়া হয়। আমি যদি এফআর টাওয়ারের অগ্নি দুর্ঘটনার কথা বলি, সেটিও আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী 30 থেকে 35 মিনিট পরে আমরা তথ্য পেয়েছিলাম। এই যে তথ্য মানে দেরিতে পাওয়ার কারণটা কি হতে পারে? এটি হচ্ছে প্রথমত আমি বলবো অসাবধানতা, মানুষের সচেতনতার অভাব। একটা দুর্ঘটনা তৈরি হলে তখন মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, তার
কোন কাজটা আসলে সঠিকভাবে করা উচিত, এটার জন্য আমি মনে করি নিয়মিত অনুসরণ করা উচিত। তাদের নিজেদের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে সাথে সাথে সংবাদ দেওয়া উচিত, অথবা জাতীয় জরুরি সেবায়ও 999-এও তারা তথ্য দিতে পারেন। এখন এই দেরিতে তথ্য পাওয়ার কারণে কিন্তু আগুনটা ফুললি ডেভেলপ করে ফেলে। এর বাইরে কি আপনাদের অন্য কোনো চ্যালেঞ্জের কথা যদি বলতে চান? হ্যাঁ, আমি এভাবে বলতে চাই, যখন তথ্য পেলাম দেরিতে, আমরা গাড়ি নিয়ে টার্ন আউট করলাম, 30 সেকেন্ডের মধ্যে আমাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়। আমরা রাস্তায় বের হলেই কখনো কখনো অপ্রশস্ত রাস্তার মুখে পড়ি। রাস্তায় অনেক ব্যারিয়ার থাকে, তার থাকে ঝুলন্ত, আবার প্রশস্ত রাস্তায়ও বিগ ট্রাফিক জ্যাম থাকে। আপনারা জানেন, ট্রাফিক অফিস যেতে হলে ট্রাফিক জ্যাম পার হয়ে যেতে হয়। তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহায়তা করে। তারপর ট্রাফিক জ্যাম পার হয়ে যখন আমরা দুর্ঘটনার কাছাকাছি পৌঁছাই, তখন বিপুল পরিমাণ উৎসুক জনতার ভিড় আমাদেরকে মারাত্মকভাবে স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে। আমি একটু সালিউদ্দিনের কাছে আমি যেতে চাই, যে সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা, যে আপনারা তো আসলে ঘটনাস্থলে যখন কাজ করেন তখন আসলে আপনাদের জায়গা থেকে, অর্থাৎ যে আপনাদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে বা আপনাদের যন্ত্রপাতির জায়গা থেকে কি কোনো ধরনের সীমাবদ্ধতার জায়গা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের অন্যদিকে যদি বলতে যাই যে ভবনগুলোর যে নির্মাণ, সেটা থেকে কি আপনাদেরকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে? অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে যে সমস্ত হাইরাইজ বিল্ডিংগুলো আছে, বিশেষ করে ঢাকা শহরে হাইরাইজ বিল্ডিংয়ে, ম্যাক্সিমাম হাইরাইজ বিল্ডিংয়েই আপনার ইনবিল্ড ফ্যাসিলিটিস পর্যাপ্ত পরিমাণ নাই। অর্থাৎ একটা হাইরাইজ বিল্ডিং হলে ওই বিল্ডিং ওনার্স তার নিজ দায়িত্বেই তার ভবনের ভিতরে অগ্নি নির্বাপনের জন্য ইনবিল্ড ফ্যাসিলিটি সে আগে থেকেই প্রস্তুত রাখবে। তো বাংলাদেশের বা ঢাকা শহরের ম্যাক্সিমাম হাইরাইজ বিল্ডিংয়ে এই ব্যবস্থা অনেক বিল্ডিংয়েই নেই। তো এগুলো যদি থাকে তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার ব্রিগেড পৌঁছার পূর্ব পর্যন্ত অগ্নি নির্বাপনের কাজটা অটোমেটিক্যালি করতে পারে। আপনাদের নিজস্ব কোনো সীমাবদ্ধতার মুখে কি পড়তে হয়? আমরা এখন আমাদের আপাতত আমাদের কোনো এরকম ইকুইপমেন্ট বা গাড়ি পাম্পের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিসের অনেক ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছেন। ওয়েল ইকুইপড আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমরা এখন একটু জানার চেষ্টা করব যে আপনারা তো অনেক প্রতিবন্ধকতা বা অনেক চ্যালেঞ্জের মুখে পড়েন, সমাধানগুলো আসলে এই চ্যালেঞ্জগুলো কিভাবে উত্তরানো সম্ভব আপনি কি মনে করেন? আসলে সমাধানের জায়গাটায় যেতে হলে আমাদের স্টেক হোল্ডারদের সহ সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের লোকজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা ভবন যখন আপনি নির্মাণ করবেন তখন অবশ্যই নিয়ম নীতি মেনে এটি করতে হবে। এই ভবনের ভেতরে যে সমস্ত আইনগতভাবে যে সমস্ত অগ্নি নির্বাপনী ব্যবস্থা স্থাপন করা দরকার সেগুলো করতে হবে। নিয়মিত এগুলো অনুশীলন করতে হবে। স্থাপন করা হলো, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করা হলো না, দেখা গেল দুর্ঘটনার সময় এটি অপারেট করতে কেউ পারছেন না, সেখানে প্রশিক্ষিত জনবলও রাখা লাগবে। আরেকটি বিষয় একটু, যে সালেউদ্দিনের কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনাদের কোন ব্যবস্থাগুলোর দিকে যদি নজর দেওয়া হয় তাহলে মনে করবেন যে ফায়ার সার্ভিস আসলে যে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আসলে তারা আরেকটু সক্ষম হবে বা ফায়ার সার্ভিস আরেকটু শক্তিশালী হবে বলে মনে করেন? এটা হলো, আমি মনে করি এটা হলো আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে প্রথম প্রিপারেশন নিতে হবে, ফ্যামিলি লেভেল, কমিউনিটি লেভেল, তারপর ন্যাশনাল লেভেলের দিকে আসতে হবে আমাদের। আমি মনে করি ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত পানির সোর্স নেই, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। যদি পর্যাপ্ত পানি থাকে আমরা সেই পানি ব্যবহার করে অতি দ্রুততার সাথে অগ্নি নির্বাপন করতে পারবো। আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে আপনারা এখানে যেটি জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের দুজন কর্মকর্তা, তারা বলছেন যে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা আসলে কাজগুলো করেন, কিন্তু সেক্ষেত্রে আসলে মানুষের জীবন রক্ষায় তাদেরকে অনেক তৃপ্তি দেয়। একই সঙ্গে তারা অনেক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছেন। আমরা আশা করি যে এইসব বিষয়গুলো কর্তৃপক্ষ সেগুলো সমাধানের দিকে চেষ্টা করবে এবং একই সঙ্গে তারা জনসচেতনার উপরও জোর দিয়েছিলেন। তো এই ছিল আসলে আমার কাছে আমাদের আলোচনার বিষয়বস্তু। ফিরছি স্টুডিওতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। জনপদের সময় আরও থাকছে। আমে ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ উচ্চ আদালতের। আড়তেও রাখতে হবে কড়া নজরদারি, ইতিবাচক বলছেন আইনজীবীরা। নরসিংদীর রায়পুরায় পুরনো বিরোধের জের ধরে একটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে একই পরিবারের 3 শিশু সহ 4 জন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার লোচনপুরে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়। তবে কিভাবে আগুনের ঘটনায় সেই সম্পর্কে কিছুই বলতে পারছেন না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
স্থানীয়রা জানান, সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। অগ্নিদগ্ধরা হলো রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন্নেসা। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু বলতে পারছে না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দিক ধরে গেছে একটা বাচ্চা আর ওই দিক গেছে একটা মহিলা, এখানে বলছে যে আগুন লাগছে। আগুন লাগার পরে হয়তো এখানে ফায়ার সার্ভিসের গাড়িও আসছে। ফায়ার সার্ভিস আসছে বলে কোনো আগুন টাগুন দেখে নাই, তারা বলে আবার উল্টা গালাগালি করে গেছে। তো আগুন আইলো এখানে কয় মানুষে পড়ছে নাকি হারা নিজে পড়ছে না আমরা জানি না। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনের ঘটনা শুনে তারা ওই বাড়িতে গিয়ে কিছু কাপড়ে আগুন দেখে সাথে সাথে নিভিয়ে ফেলে, তবে কাউকে বাড়িতে পায়নি। ভিতরে গিয়ে দেখি কিন্তু আগুনের গন্ধ গন্ধ আসে। তারপরে পিছনে ঘুরে গেলাম, পিছনে গিয়ে দেখি একটা রুমের মধ্যে এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। তবে অগ্নিদগ্ধদের দাবি, ঘরের বাইরের থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে কেরাসিন আর পেট্রোল ঢালছে, আর চতুর্দিক দিয়ে সবাই দাঁড়া রয়েছে যাতে এরা না বাড়িতে পারে। তারপরে এটা জ্বালার পরে আগুন করছে, আগুন করার পরে আবার বোমা মারছে। আর আমার বাবার কোনো ভাইও নাই, শুধু একলা, মানে বাবা মারার পর আমরা সব মিলে মারা তারা এই জমি বুক করবো। তাদেরকে আমরা অবজারভেশনে রেখেছি। আমরা 24 ঘন্টা অবজারভেশন করার পরে যদি মনে করি যে তাদেরকে ভর্তি করার মতো, তাহলে তাদেরকে ভর্তি করব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত নেমেছে পুলিশ। এখানে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ভিকটিমদের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের আরও তথ্য প্রমাণ নিতে হবে, বিস্তারিত আরও তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নরসিংদী। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবনায় প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে আস্থার অভাবে যারা আত্মসমর্পণ করতে পারছেন না তাদের জন্য পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা আর্ট বাবু। পাবনা থেকে ওমর ফারুকের রিপোর্ট। 1999 সালের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ, এবারও শেখ হাসিনা সরকারের হাত ধরেই। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন 4টি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তৃতায় চরমপন্থী নেতা আর্ট বাবু জানান, আস্থার অভাবে তাদের কিছু সদস্য ইচ্ছা থাকার পরও আত্মসমর্পণ করেননি। সরকার আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে ডেকে এখানে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট ছোট সমিতি কিংবা সংস্থার মাধ্যমে আমরা নিজেরা আত্মনির্ভরশীল হব। পুলিশ মহাপরিদর্শক বলছেন, আত্মসমর্পণের দরজা বন্ধ হয়ে যায়নি। আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। 11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে আবারও শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযান। মঙ্গলবারের অভিযানে বিআইডব্লিউটি আশুলিয়ায় তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড পার্ক ও এনডিই রেডি মিক্স প্ল্যান্ট সহ উচ্ছেদ করে প্রায় 20টির মতো স্থাপনা। উচ্ছেদে জব্দ করা পাথর ও বালু নিলামে বিক্রি করা হয় কোটি টাকারও বেশি মূল্যে। তৃতীয় পর্যায়ে অভিযানের তালিকায় বেশ কিছু শিল্প কারখানাও রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তুরাগ নদীর বিরুলিয়া অংশ দখল করে নির্মিত তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড, যেখানে নদীর মধ্যেই ডাইনোসর সদৃশ বিশাল আকৃতির এই গেটটি গড়ে তোলা হয়। তৃতীয় পর্যায়ের অভিযানে মঙ্গলবার পার্কটির অবৈধ অংশ গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।
উচ্ছেদ করা হয় পার্কটির অন্যান্য স্থাপনাও। একই সময় তার ঠিক বিপরীত পাশ মিরপুর বেড়িবাঁধ অংশে নদীর জায়গায় গড়ে তোলা NDE রেডিমিক্স প্ল্যান্টটিও অপসারণ করে সংস্থাটি। মেশিনারিজ উচ্ছেদ শেষে রেডিমিক্স প্ল্যান্টের জব্দ করা বিপুল পরিমাণ পাথর ও বালু কোটি টাকারও বেশি দামে নিলামে বিক্রি করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। তুরাগ নদীর দুই সাইডে বিনোদন কেন্দ্র, একই সাথে যে সিমেন্টের রেডিমিক্সের প্রতিষ্ঠান আছে, সীমানার ভেতরের অংশগুলো আমরা উচ্ছেদ করছি। পাথর নিলাম করে আমরা 80 লক্ষাধিক টাকা সরকারের জন্য রাজস্ব হয়েছে। এদিন অপসারণ করা হয় তুরাগ পাড়ে গড়ে তোলা টেক্স ইউরো বিডি নামে একটি প্রতিষ্ঠানও। BIWTA জানিয়েছে রমজানের আগেই ঢাকার চারপাশের নদী যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে। যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে আমরা কিন্তু সেগুলোকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকে রেড মার্ক করা হয়েছে। আমাদের গতি আরও একটু বাড়িয়ে দিয়েছি। সামনের দিকে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি পাবো, তো সেগুলোকে আমরা অপসারণের আওতায় আনবো। প্রথম দুই পর্যায়ে 24 দিনের অভিযানে 61 একর নদীর জায়গা দখলমুক্ত ও প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে BIWTA। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের ওপর দিয়ে শুধু পথচারীরা অবাধে চলাচলই করছেন না, বিমান অবতরণের সময় হাত দেখিয়ে থামার সংকেত দিচ্ছেন তারা। বিমানবন্দরের গাইডওয়ালের বিভিন্ন অংশ ভাঙা, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে আন্তর্জাতিক রুটের বিমানও চলাচল করছে। কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছেন স্থানীয়রা। আর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই হচ্ছে এসব। 10 টাকা করে দিতে হইতো আমাদের। আমি এখান দিয়ে সব সময় চলাফেরা করি, স্কুলে যাই। আর এসব দৃশ্য ধারণ করতে দেখে সময় সংবাদের প্রতিবেদককে বাধা দেয় এক আনসার সদস্য। পরে কৌশলে আনসার সদস্যকে প্রশ্ন করলে গাইড ওয়াল না থাকাকেই দায়ী করেন তিনি। পরে করবে আর কি, ওয়াল হবে সব দিকে, তখন পার হবে। এখন তো বিমান চলাচল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। চারিদিকে ওয়াল নেই, ছেলেরা আসা যাওয়া করে এই পার থেকে ওই পারে, এগুলো আছে, কিন্তু এগুলার সম্পূর্ণ আমাদেরকে সতর্কতার সাথে চেক করে বন্ধ করতে হবে। সব সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। আমি বিশ্বাস করি সিভিল এভিয়েশন খুব দ্রুত সেই সীমানা প্রাচীর নির্মাণ করার মধ্য দিয়ে সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তারা রক্ষা করবে। প্রতিদিন ঢাকা কক্সবাজার আকাশপথে যাতায়াত করছে বিভিন্ন বিমান সংস্থার 9টি ফ্লাইট। এছাড়া সপ্তাহে 3 দিন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াত করছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। সময় সংবাদ, কক্সবাজার। আমে ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে পুলিশের মোতায়েনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আমের আড়তগুলো মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশ বাস্তবায়ন হলে কেমিক্যাল মুক্ত আম নিশ্চিত করা সম্ভব হবে। বিষমুক্ত আম নিশ্চিতে 10 বছর আগে আমবাগান এবং বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। এই আদেশের পর প্রশাসন তৎপর হলেও আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধ হয়নি। আবারও আসছে আমের মৌসুম। মঙ্গলবার সেই রিটের ধারাবাহিকতায় এবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। রাজশাহী অঞ্চল সহ যেখানে যেখানে আমের বাগান আছে সেখানে আমের বাগানগুলোতে পুলিশ মোতায়েন করার জন্য, যেন কোনো ক্ষতিকর কীটনাশক, রাসায়নিক দ্রব্য যেন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে না পারে, যেটা শরীরের জন্য ক্ষতিকর হয়। একই সঙ্গে আমের আড়তগুলোতেও যাতে রাসায়নিক মেশাতে না পারে তা মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং বিএসটিআইকে নির্দেশ দেন আদালত। আইজিপি, ডিজি র্যাব এবং বিএসটিআইকে যে বাজারে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে ফলের বাজার আছে এবং গুদাম আছে সেই জায়গাগুলোতে সার্ভিলেন্স টিম পাঠানো এবং মনিটরিং করা, যাতে সেখানে কেউ আম পাকানোর জন্য বা ফল পাকানোর জন্য কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে, এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার চাঁপাইনবাবগঞ্জে 32,000 জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন, আর 18,000 হেক্টর আম বাগানে রাজশাহী লক্ষ্যমাত্রা 2,13,000 মেট্রিক টন আম।
আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়, সতীর্থদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারেন না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ, জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গেই থাকুন সময়।